আম্মুও এমন, তুর্যকে সবাই এই জন্য বেশি বেশি আদর করে। নাফিসা এবার কাছে এসে বলে, আম্মা কেমন আছো? আব্বা কোথায়? মেহেরুন্নেসা ওদের নিয়ে ভেতরে যেতে যেতে বলে, তোর আব্বা বাজারে গেছে খেজুরের গুড় আর নারিকেল আনতে। আমার নানা ভাইদের আমি ভাবা পিঠা বানিয়ে খাওয়াবো তো। বাড়িতে ঢুকতেই একটা শান্তি টের পায় নাফিসা। কেমন একটা নিশ্চিন্ত ভাব ওকে ঘিরে ধরে। সংসারের দায়িত্ব থেকে কিছুদিনের জন্য ছুটি পাওয়া। এখানে ও এখন বাবার মেয়ে। সুমনকে একবার ফোন করে জানাই যে ও এসে পৌঁছেছে। দুপুরে খেয়ে বহুদিন পর একটা ভাত ঘুম দেয় নাফিসা। বিকেলের পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে। ওদের এই বাড়িটা এখনো একতলা। বাইরে বড় উঠান, বাড়ির সীমানা দিয়ে গাছের সারি। সন্ধ্যের আগে কোথা থেকে যেন পাখিরা এসে কিচিরমিচির জুড়ে দেয়। আজ পাখিদের সাথে তুর্য আর জুয়ের কিচিরমিচির শোনা যাচ্ছে। সন্ধ্যার গরম গরম কুমড়ো ফুলের বড়া ভাজে আম্মা। মুখে দিতেই মুচমুচে স্বাদ টের পায়। আহ, কতদিন পর খেলো। বাবা ওদের সঙ্গে গল্প করছে। মেহেরুন্নেসা চা বানিয়ে সবাইকে দেন। নিজেও এক কাপ নিয়ে মেয়ের সঙ্গে বসেন। তারপর বলেন, সুমনকে নিয়ে এলি না কেন? সুমনকে ও বারবার সঙ্গে আসতে বলেছিল। একটা দিন থেকে ও যেতে বলেছিল। তা ওর কোথায় যেন একটা কনস্ট্রাকশনের সাইট চলছে, তাই নিয়ে ব্যস্ততা। মনের কোণে একটা সন্দেহ উকি দেয়, ওর সেই বন্ধুর সঙ্গে দেখা করার জন্য রয়ে গেল না তো। নাফিসা চায়ের চুমুক দিয়ে বলে, ও হলো সিভিল ইঞ্জিনিয়ার, সারাক্ষণ নানান সাইট চলে। আর এখন তো শীতকাল, বাড়ি ঘর করার ভর মরশুম, তাই আসতে পারেনি। মেহেরুন্নেসা মাথা নাড়েন। পুরুষ মানুষ কাজে কর্মে ব্যস্ত থাকাই ভালো। সবসময় বসে থাকলে তখন উল্টাপাল্টা চিন্তা আসে। নাফিসা কোনো কারণ ছাড়াই কেঁপে ওঠে, নিজেকে সামলে নেয়। তারপর জিজ্ঞাসা গলায় বলে, মাহিন্দের বাড়িতে কেউ এসেছে নাকি? আসার সময় দেখলাম গেট খোলা, ভেতরে জামা কাপড় ঝুলছে। মেহেরুন্নেসা একটা দীর্ঘশ্বাস ফেলেন। মেয়েটা আজও মাহিনকে ভুলতে পারল না। ছেলেটাকে ওনারও খুব পছন্দ ছিল, একদম রাজপুত্রের মতো দেখতে। মেহেরুন্নেসা অনিশ্চিত গলায় বলে, শুনিনি কিছু। ওর মা মারা যাবার পর ওই দিকটায় আর যাওয়া হয়নি। রাতে খাওয়া শেষে শোভন আসে, গল্প করে অনেকক্ষণ। ওর ইউনিভার্সিটির গল্প শুনে, গাছগাছালি নিয়ে অনেক কিছুই বলে। নাফিসা আগ্রহের গলায় বলে, শোভন, আমার কিছু গাছের ছবি লাগবে। ক্লাস 9-10-এ আমি বায়োলজি পড়াই। এরা তো কোনো গাছই দেখেনি। ওদের বইয়ে কিছু গাছের নাম আছে যেগুলো ইন্টারনেটেও খুঁজে পাচ্ছি না, বাংলা নাম আছে সেজন্য। আচ্ছা, তোদের ইউনিভার্সিটির ভেতরে বোটানিক্যাল গার্ডেনটাতে সব পাবো না? শোভন গর্ব নিয়ে বলে, পাবি না মানে? 600 প্রজাপতির প্রায় কয়েক হাজার গাছ আছে। কি গাছের ছবি লাগবে আমাকে বল, আমি তুলে নিয়ে আসবো। নাফিসা চিন্তিত গলায় বলে, নাগেশ্বর চাপা, স্বর্ণ অশোক, কালো মেঘ, নীলকান্ত, আরও অনেকগুলো নাম। আমাকে যেতে হবে, গাছের সঙ্গে বৈজ্ঞানিক নামটাও লিখতে হবে। আমি একবার অনেক আগে গিয়েছিলাম, তখন দেখতাম গাছের গায়ে নাম ঝুলানো থাকতো। শোভন মাথা নেড়ে বলে, এখনো থাকে? নাফিসা উৎসাহের সঙ্গে বলে, আমি তাহলে একদিন যাব। রাতে ঘুমিয়ে যাওয়ার আগে একবার সুমনের খোঁজ নেয়। বেচারার রান্নার অভ্যাস নেই। বলল ভাত রান্না করেছিল, আর ফ্রিজ থেকে ওর রান্না করে রাখা তরকারি গরম করে খেয়েছে। আচ্ছা, ও যে নেই, এই সুযোগে আবার ওই মেয়েটা চলে আসবে না তো? সেদিন রাতে নাফিসার একদমই ঘুম হয় না। স্বপ্নে কি সব উল্টাপাল্টা দেখতে থাকে। আপনি বুঝি সুমনের বন্ধু মীরা? প্রশ্নটা যিনি করেন তার নাম উম্মে কুলসুম রিপা, ক্যান্টনমেন্ট স্কুলের ইংরেজি শিক্ষক। সকালে সুমনকে একবার ফোনে বলেছিল আজ ইহানের ভর্তি পরীক্ষা, একটু যেন বলে দেয়। ওর ভরসাতেই এত বড় সিদ্ধান্ত নিয়েছে। এখানে ভর্তি হতে না পারলে খুব ঝামেলা হয়ে যাবে। মীরা তাকায়, মোটা সোটা একটা মহিলা, চোখে ভারী ফ্রেমের কালো চশমা। সুমন বলেছিল ইনি ওর বউয়ের কলিগ, আবার ওর কোনো এক বন্ধুরও স্ত্রী। মীরা মাথা নেড়ে বলে, জি, আমি মীরা, সুমন আমার বন্ধু। আমার ছেলে ইহান রহমান ক্লাস 9-এ ভর্তি পরীক্ষা চলছে। রিপা ভালো করে একবার দেখে, সুমন ভাইয়ের বন্ধু মানে ওর হাজবেন্ড শরীফেরও বন্ধু হবার কথা। ওরা দুজন একই পলিটেকনিক থেকে পাশ করেছিল। ইনিও কি ওদের সঙ্গে পড়তো? রিপা কৌতূহলী গলায় বলে, আপনিও বুঝি ওদের সঙ্গে পলিটেকনিকে পড়তেন? তাহলে আমার হাজবেন্ড শরীফকেও হয়তো চিনবেন। এই রে, এখন যে জেরা শুরু হলো। মীরা মাথা নাড়ে, না ভাবি, আমি পলিটেকনিকে পড়িনি।
এখানকার একটা কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে অনার্স নিয়ে পাশ করেছি। সুমন আর আমরা একই বিল্ডিংয়ে থাকতাম, সেখান থেকেই পরিচয়। শরীফ ভাইকে তেমন চিনি না, নাম শুনেছি দু একবার। উত্তরটা রিপার মনোপুত হয় না। ক্লাসমেট না হলে আবার কিসের বন্ধু? একই বিল্ডিংয়ে থাকলে বন্ধু হয় কি করে? হয় বড় ভাই হবে সম্পর্কে, না হলে ছোট ভাই। দেখে তো ছোটই মনে হয় মেয়েটাকে। সুমনকে নাম ধরে বলছে, অথচ তারই বন্ধু শরীফকে ভাই বলছে। না, কোথাও ঝামেলা আছে। পুরনো প্রেম নাকি আবার? তাহলে তো নাফিসাকে সাবধান করতে হয়। এই বয়সে দেখা যায় পুরনো প্রেম নতুন করে জেগে ওঠে। রিপা ওর মনের ভাবটা বুঝতে না দিয়ে বলে, সুমন ভাই আমারে ফোন করেছিল, আর নাফিসাও বলে রেখেছিল আপনি চিন্তা করবেন না, আমরা ওকে ভর্তি করে নেব। ওর ক্লাস 8-এর রেজাল্টও খুব ভালো। মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইহানের রেজাল্ট বরাবরই ভালো, এটা নিয়ে ও সবসময় গর্ববোধ করে। ছেলেটাকে কখনোই পড়ার কথা বলতে হয় না। বাবা মারা যাওয়ার পর একটু চুপচাপ হয়ে গিয়েছে। ঘন্টা খানিক পর ভর্তি পরীক্ষা শেষ হয়ে যায়। ইহান হাসি মুখেই বেরিয়ে আসে। সব ঠিকঠাকই দিতে পেরেছে। ওকে নিয়ে রিক্সা নেয়। বাসার কাছাকাছি নিমতলি বাজারে এসে নামে। একটা কেকের দোকানে ঢুকে রেড ভেলভেট পেস্ট্রি নেয়, ইহানের খুব পছন্দের। তারপর ওকে নিয়ে বাসার দিকে এগোয়। সামনে এগোতেই হঠাৎ একটা মোটরসাইকেল ওদের পাশ ঘেঁষে এসে থামে। মীরা চমকে তাকাতেই দেখে সুমন। সুমন মোটরসাইকেল থেকে নেমে কাছে এসে জিজ্ঞাসু গলায় বলে। মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইহানের রেজাল্ট বরাবরই ভালো, এটা নিয়ে ও সবসময় গর্ববোধ করে। ছেলেটাকে কখনোই পড়ার কথা বলতে হয় না। বাবা মারা যাওয়ার পর একটু চুপচাপ হয়ে গিয়েছে। ঘন্টা খানিক পর ভর্তি পরীক্ষা শেষ হয়ে যায়। ইহান হাসি মুখেই বেরিয়ে আসে। সব ঠিকঠাকই দিতে পেরেছে। ওকে নিয়ে রিক্সা নেয়। বাসার কাছাকাছি নিমতলি বাজারে এসে নামে। একটা কেকের দোকানে ঢুকে রেড ভেলভেট পেস্ট্রি নেয়, ইহানের খুব পছন্দের। তারপর ওকে নিয়ে বাসার দিকে এগোয়। সামনে এগোতেই হঠাৎ একটা মোটরসাইকেল ওদের পাশ ঘেঁষে এসে থামে। মীরা চমকে তাকাতেই দেখে সুমন। সুমন মোটরসাইকেল থেকে নেমে কাছে এসে জিজ্ঞাসু গলায় বলে, ইহান আঙ্কেল, পরীক্ষা কেমন হলো? ইহান লাজুক গলায় বলে, জি আঙ্কেল, ভালো হয়েছে। সুমন ওর কাঁধে হাত রেখে বলে, বাহ, খুব ভালো তো। তোমার মা কিন্তু খুব ভালো ছাত্রী ছিল। মীরা হাসে। সে আর বলতে, মুখস্থ বিদ্যা দিয়ে বেঁচে গেছি। সুমন মাথা নাড়ে। তোর তো ছিল ফটোগ্রাফি মেমোরি, একবার দেখলেই সব মনে রাখতে পারতি। মীরা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে। সব মনে রাখার মতো যন্ত্রণা কজন জানে। ও কথা ঘুরিয়ে বলে, ওরা কই, নানু বাড়ি? সুমন মাথা নাড়ে। হ্যাঁ, 2 দিন আগেই গেল। মীরা উদ্বিগ্ন গলায় বলে, ওই আমি 2-4টা ডাল ভাত ফুটিয়ে নিই। মীরা ব্যথিত চোখে তাকায়। হঠাৎ করেই একটা ঘটনা মনে পড়ে যায়। সেবার কি একটা কারণে সুমনকে কটা দিন বাসায় একা থাকতে হয়েছিল। ওর বাবা মা ভাই বোন সবাই গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বেচারা পরীক্ষার জন্য যেতে পারেনি। এক দুপুরে বাসায় গিয়ে দেখে সুমন কলা আর পাউরুটি খাচ্ছে। তাহলে তোর রান্না কে করে দেয়? রান্নার লোক আছে বুঝি? কিরে, ভাত রেখে এমন কলা খাচ্ছিস কেন? তুই কি বানর বানর হয়ে গেলি? সুমন মুখ ভেঙচে বলে, তাহলে কি করব? বাসায় কেউ নেই, আমি রান্না পারি না। তা তুইও তো আমার একটু খোঁজে রাখতে পারতি, নাকি তুইও আমার মতো বানর মানবী রান্না বান্না কিছু পারিস? মীরা চোখ পাকিয়ে বলে, আমি তোর মতো অকর্মা না। সর দেখি, আমি রান্নাঘরে যাচ্ছি। 1 ঘন্টা সময় দে, আমি খুঁজে দেখ ডিম আছে কিনা বাসায়। খুঁজে পেতে বাসায় 3টা ডিম পাওয়া যায়। মীরা দ্রুত হাতে ভাত, ডিম ভুনা আর ডাল করে। সব মিলিয়ে 1 ঘন্টাও লাগে না। সুমন পাশে বসে টুকটাক এগিয়ে দেয় আর মুগ্ধ চোখে ওকে দেখে। মীরা কোমরে ওড়না পিছিয়ে রান্না করতে বসেছে। রান্না শেষে সুন্দর করে ও একটা প্লেটে খাবার বাড়তেই সুমন রাগত গলায় বলে, একটা প্লেট কেন? তুইও খাবি আমার সঙ্গে? মীরার আসলেই ভীষণ ক্ষুধা পেয়েছিল। ও আর না করে না। খেতে বসে মনে হয় ওদের টোনাটুনি সুখের সংসার। সব মিলিয়ে 3টে বেলা এমন সংসার করার সুযোগ পেয়েছিল। কিন্তু জীবন সেই ক্ষণস্থায়ী সুখটা আর স্থায়ী হতে দেয়নি। আজ ওর মুখে এমন একা একা রান্না করে খাওয়ার কথা শুনে খুব ইচ্ছে হচ্ছিল সে আগের মতো দুজনে মিলে রান্না করে খেতে। কিন্তু পুরনো সেই সুরটা যে কেটে গেছে অনেক আগেই। সমাজ এখন ওর এই বেসুরা আবদার মানবে কেন? মীরা সেদিন বিদায় নেবার সময় বলে,
সাবধানে রান্না করিস, হাত পুড়িয়ে ফেলিস না আবার। সুমনের বলতে ইচ্ছে করে, যেখানে মন পুড়ে গেছে অনেক আগেই, সেখানে এখন আর হাত পোড়ার ভয় হয় না। বিট্টুর বাবা মানে মাহিনের ছোট চাচার নাম হাজী মোহাম্মদ খন্দকার আজিজুল হক। বয়স ৬৭ প্রায়। গায়ে খদ্দরের মোটা একটা চাদর জড়িয়ে উঠানে বসেছিলেন। সামনে একটা মোড়াই মাহিন মুখ নিচু করে বসে আছে। সকালের মিষ্টি রোদে শরীরে আরামদায়ক কম লাগছে। আজিজুল ঘুম ঘুম চোখে ঘোলাটে দৃষ্টিতে মাহিনের মুখের দিকে তাকান, তারপর গলা খাকারি দিয়ে বলেন, তাহলে বউয়ের সঙ্গে তোমার ডিভোর্স হয়ে গেছে? ছোট চাচা মেমন সিং জজ কোর্টের উকিল ছিলেন, সবকিছু স্পষ্ট করে জানতেই পছন্দ করেন। মাহিন এখন পছন্দ ব্যাপারটা নিয়ে কারোর সঙ্গে কথা বলেনি, এবার বলতেই হয়। হ্যাঁ চাচা, আইনগত দিক থেকে আমরা এখন আলাদা। অস্বস্তি নিয়ে কথাটা বলে মাহিন। আজিজুল ভ্রুকুচকে বলে, আইন অনুযায়ী ডিভোর্স হইতে 90 দিন সময় লাগে, 2-3টা নোটিশ লাগে, তারপর না ডিভোর্স। তা ওই দেশে কি এসব মানা হয়েছে? মাহিনের এবার বিরক্ত লাগে। ও শক্ত গলায় বলে, সব আইনতভাবেই করা হয়েছে। আপনাদের বৌমার সঙ্গে আমার আর কোনো রিলেশন নেই। আর আমাকেও না দিনি ন্যাস্তি, তার কি হইল? আজিজুল চোখা গলায় জিজ্ঞেস করেন। মাহিন থমকায়। ন্যান্সি এখন কি করছে? নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর আগে বাবার কাছে ওর গল্প শোনা চায়। মাহিন ওকে বাংলাদেশের গল্প বলতো, কেমন করে ও বৃষ্টিতে ভিজে বল খেলতো, ঈদের নতুন জামা লুকিয়ে রাখতো, ঘুঘুর বাচ্চা চুরি করতো, এইসব। ন্যান্সি অবাক হয়ে সেসব শুনতো। মন খারাপ গলায় বলে, আমি মাসে 2বার ওকে কাছে পাবো, কয়েক ঘন্টার জন্য। আজিজুল ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে, তারপর বলে, এই বয়সে একা থাকা যায় না। তোমার বয়স হইতেছে, নতুন কইরা ঘর সংসার করো। এবার ভালো দেখা পাত্রী দেখমু, তারে বিয়া কইরা আমেরিকা নিয়ে যাও। মাহিন গম্ভীর মুখে বলে, চাচা, আমি আর আমেরিকা যাব না, এই দেশেই থাকবো। আপনি এই বাড়িটা একটু মেরামত করার ব্যবস্থা করুন। আজিজুল এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকেন, তারপর বলেন, তা করলাম, কিন্তু এই দেশে থাকা খালি টাইম নষ্ট। আমি যেটা কইলাম সেটা মন দিয়ে ভাইব। এই সময় বিট্টু একটা বড় বাটিতে মুড়ি, নারিকেল আর গুড় নিয়ে আসে। মাহিনের হাতে দিয়ে বলে, মা দিল, আপনি নাকি খাইতে যাচ্ছিলেন না? মা দিল, আপনি নাকি খাইতে চাইছিলেন ভাইয়া? গতকাল বিকেলেই চাচিকেও নারিকেল গুড় দিয়ে মুড়ি খাবার কথা বলেছিল। এক মুঠো মুড়ি, সাথে একটু গুড় আর এক কামড় নারিকেল মুখে দিতেই সে পুরনো স্বাদটা টের পায় মাহিন। ওদের এই বাড়িতেই অনেকগুলো নারিকেল গাছ ছিল। মা বেঁচে থাকতে প্রায় গাছ থেকে নারিকেল পাড়া হতো। মাহিন নিজেও কতবার নারিকেলের খোসা ছাড়িয়ে দিয়েছে। আজকাল এই একটা অসুখ হয়েছে, শুধু পুরনো কথাই মনে পড়ে, আর সেই সাথে নাফিসার কথা মনে পড়ে। ব্রহ্মপুত্র নদে কতবার ওরা নৌকা ভাড়া করে ঘুরেছে। আজিজুল মোড়া থেকে উঠে দাঁড়ায়। আমি যাই, গোসল করব। চাচা চলে যেতেই বিট্টু জিজ্ঞাসা গলায় বলে, ভাইয়া, আমার পড়াশোনা শেষ হইতে আর 1 বছর বাকি। আমার খুব শখ আমেরিকায় যাওয়ার, তাই ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়তেছিলাম। বিট্টুর কথায় মাহিন হাসে, তারপর হঠাৎ করে বলে, বিটু, এখানে নিরিবিলি কোথাও বসে বসে একটু নদী দেখা যায় বলতো? বিট্টু একটু অবাক হয়। মাহিন ভাই সারাক্ষণ কি যেন ভাবে, চুপচাপ বসেই থাকে। ও একটু ভেবে বলে, একটা জায়গা আছে গাছগাছালি ভরা, নিরিবিলি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বোটানিক্যাল গার্ডেনটা, ওখান থেকে নদীও দেখা যায়। আমি মাঝে মাঝে ওইখানে যাই। কথাটা বলেই বিট্টু জিভে কামড় দেয়। এখন ভাইয়া যদি ওকে পাল্টা জিজ্ঞেস করে ও কেন প্রায় ওখানে যায়, তাহলেই সে গোমর ফাঁস হয়ে যাবে। শিউলিকে নিয়েও মাঝে মাঝে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে চুপচাপ বসে থাকে, মানে ও চুপচাপ থাকে, আর শিউলি কথার ফুলঝুরি ছুটায়। তাই শিউলি অনেক কথা কইতে পারে, ওর সব বিষয়েই জ্ঞান। ভাইয়ার এই চুপচাপ থাকার ব্যাপারটা নিয়ে ওর সঙ্গে আলোচনা করতে হবে। মাহিনেরও হঠাৎ করে এই জায়গাটার কথা মনে পড়ে যায়। একবার ঘোর বর্ষায় নাফিসাকে নিয়ে ও বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিল। বড় একটা রেন ট্রির নিচে ওরা ঘন হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি থেকে বাঁচার জন্য। কিন্তু একটা সময় টের পেল নাফিসার মুখের উষ্ণ নিঃশ্বাস ওর গায়ে পড়ছে। দুজন দুজনকে ঝাপটে ধরেছিল। সেই প্রথম চুমু খাওয়া। নাফিসার থরথর করে কাঁপছিল। সেদিন রাতে নাফিসার শরীর কাঁপিয়ে জ্বর এসেছিল। 3 দিন বাদে সেই জ্বর সেরে যখন উঠল, ততদিনে নাফিসা লাজুক লতা। ওকে দেখলেই কেমন চোখ নামিয়ে নিত। ভাইয়া, আজ যাবেন? গেলে দুপুর 2টার সময় যায়েন। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে বোটানিক্যাল গার্ডেন। বিট্টু তথ্য দেবার ভঙ্গিতে কথাটা বলে। মাহিন মাথা নাড়ে। দুপুরে ভাত খেয়ে সবাই যখন একটা ভাত ঘুম দেবার আয়োজন করছিল, ঠিক তখন মাহিন একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। এগুলোকে অটোরিক্সা বলে।
সেবার যখন দেশে এসেছিল তখনও পায়ে টানা রিক্সা ছিল, এখন সব ব্যাটারি চালিত রিক্সা। পঙ্কিরাজের মতো ছুটে। এই রিক্সাওয়ালাটা অবশ্য বেশ ধীরে ধীরেই চালাচ্ছে। শীতের দুপুরে শহরটা ফাঁকা, বাতাসটা গায়ে একটা মিষ্টি আদর বুলিয়ে দিচ্ছে। প্রিয় শহর যেন চুপি চুপি ওর কষ্টের কথা শুনেছে, তাই মায়ার আদর বুলিয়ে দিচ্ছে। আধা ঘন্টার মতো লাগে ক্যাম্পাসের ভেতরেই। জৈনুল আবেদিন অডিটোরিয়াম পার হয়েই বোটানিক্যাল গার্ডেনটা। টিকিট কেটে ও ভেতরে ঢুকতেই সবুজ গাছগাছালি ওকে যেন স্বাগত জানায়। এখনো গাছের পাতা ঝরা শুরু হয়নি, গাছগুলো এখনো সবুজ পাতায় ভরা। কত বাহারি রকমের গাছ। একটু খেয়াল করতেই ও গাছের উপর ছোট ছোট মাটির কলস দেখতে পায়। পাখির নিরাপদ বাসা, চারপাশটা নিঝুম। গাছের ফাঁকে বেঞ্চিতে কিছু যুগলকে বসে গল্প করতে দেখা যায়। বিট্টু বুঝি এমন গল্প করতেই আসে। অনেকটা পথ পেরিয়ে একদম সেই সীমানায় আসতেই ব্রহ্মপুত্র নদটা দেখতে পাই। পানি শুকিয়ে এদিকটায় এখন একদম খালের মতো। রঙিন পাল তুলে কিছু নৌকা চলছে। মাহিন এবার অনুসন্ধিৎসু চোখে সেই রেন্ট্রি গাছটা খুঁজে। এদিকটাতেই তো ছিল, যার নিচে একসময় দাঁড়িয়ে ও প্রথম চুমুর স্বাদ পেয়েছিল। খুঁজতে গিয়ে ও হঠাৎ করেই থমকে যায়। চোখ কুচকে সামনে মেয়েটার মুখ দেখার চেষ্টা করে। মেয়েটা মোবাইল ক্যামেরা তাক করে একটা গাছের ছবি তুলছে। এখান থেকে মুখের একটা পাশ দেখা যাচ্ছে, কিন্তু তবুও এই মুখ চিনতে এত বছর ধরে এতটুকু অসুবিধা হয় না। নাফিসা, কিন্তু ও এখানে কেন? পায়ে পায়ে গাছের দিকে এগিয়ে যায়, তারপর আলতো গলায় ডাকে, নাফিসা তুমি এখানে? নাফিসা একটা অশোক গাছের ছবি তুলছিল। কেউ একজন ওর নাম ধরে ডাকতেই মোবাইল ধরা হাতটা কেঁপে যায়। ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকাতেই ওর চোখ বড় বড় হয়ে যায়। টের পায় নিঃশ্বাস কেমন ভারী হয়ে আসছে। তার মানে ওর অনুমান ঠিক ছিল। মাহিন ময়মনসিং এসেছে। ও কোনো মতে বলে, মাহিন তুমি? মাহিন হাসে। আমারও তো একই প্রশ্ন। কদিন আগে আমি আমেরিকা থেকে এসেছি, কিন্তু তুমি এখানে কি করছো? নাফিসার অবাক লাগছে। কেমন স্বাভাবিকভাবে কথা বলছে মাহিন, যেন ওদের মাঝে কিছু হয়নি। পুরনো বন্ধুর মতো হঠাৎ দেখা হওয়ার উচ্ছ্বাস, যেমন হওয়া উচিত ঠিক তেমন। অথচ ওদের সম্পর্কটা তো সহজভাবে শেষ হয়নি। মাহিন যেদিন ওই আমেরিকার মেয়েটাকে বিয়ে করলো, সেদিনও শহরের কয়েকটা ওষুধের দোকান থেকে অনেকগুলো ঘুমের ওষুধ কিনে খেয়েছিল। মা ব্যাপারটা টের পেয়েছিলেন, সাথে সাথে হাসপাতালে নিয়ে পেট ওয়াশ করে সে যাত্রায় ওকে বাঁচিয়েছিল। যার জন্য ও মরতে বসেছিল, সেই মাহিন বিয়ে করে চলে গেল আমেরিকা। আজ তার সাথে ও হেসে হেসে কথা বলছে। নাফিজার হঠাৎ করেই পুরনো কষ্টের কথা মনে পড়ে যায়। ও গম্ভীর মুখে বলে, তুমি হয়তো ভুলে গেছো এই শহরটা আমারও। এখানে আমারই তো থাকার কথা, বরং তুমি এই শহরের নরম মায়া ভুলে চাকচিক্যে ভরা আলোকোজ্জ্বল নিউ ইয়র্ক সিটিতে চলে গেছো। মাহিন বিষণ্ণ হাসে, তারপর বুক কাঁপিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, ভীষণ ভুল করেছে, আর সে ভুলের মাসুল দিচ্ছি জীবন দিয়ে। এই শহরের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা আমি করেছিলাম, ভাগ্য আমাকে টেনে সেই শহরে আজ ফিরে দিয়েছে দিনহীনভাবে। নাফিসা, এবার দেশে ফেরার পর ভেবেছিলাম তোমার কাছে গিয়ে দাঁড়াবো, করজোরে ক্ষমা চাবো। সে তুমি ক্ষমা করো বা নাই করো, আমি অন্যায় করেছি, ভীষণ অন্যায়। শেষ দিকে কথা বলতে গিয়ে মাহিনের গলা ধরে যায়, চোখ ভিজে যায়। আর নাফিসা টের পায় একটু আগের ওর সব রাগ দুঃখ সব কেমন মোমের মতো গলে যাচ্ছে। মাহিনের গালে কেমন খোঁচা খোঁচা দাড়ি হয়েছে, মাথায় বাউন্ডুলের মতো চুল। একটু স্বাস্থ্য হয়েছে, কিন্তু সে আগের মতোই সুন্দর। নাফিসা একটু কাছে সরে আসে, উদ্বিগ্ন গলায় বলে, কি হয়েছে তোমার মাহিন? অমন করে বলছো কেন? মাহিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সত্যি তুমি শুনতে চাও? নাফিসা আকুল গলায় বলে, হ্যাঁ মাহিন। ওরা হেঁটে গিয়ে সামনের একটা বেঞ্চিতে বসে। কিছুক্ষণ চুপ থেকে বলে, আমেরিকা যাবার লোভে আমি তৃণাকে বিয়ে করতে রাজি হই। তাই সে দেশে যাবার পর ওর ব্যবহার তেমন কষ্ট দিত না, নিজের মতো চলতে চাইতো। আমার নিজের তখন কোনো আয় রোজগার নেই, এখানকার ডিগ্রি ওখানে কোনো কাজে লাগে না। ও বলল ওখানকার ডিগ্রি নিতে, তো ও দেশে ডেন্টালে পাশ করা খুব শক্ত। তো আমি মাঠে কামড়ে পড়াশোনা করলাম, অনেকটা বছর লেগে গেল সেসব হতে। এর মাঝে মেয়ে হলো। পাশ করার পর আমি সত্যিকারের একটা মুক্তির স্বাদ পেলাম। ভালো একটা হসপিটালে কাজ পেলাম, সম্মান টাকা পয়সা সব একসাথেই ধরা দিল। কিন্তু তৃণার সঙ্গে আমার যে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেটার কখনোই খুঁজে নেই। সে প্রথম থেকে ও আমাকে খুব তাচ্ছিল্য করত, কথায় কথায় শোনাতো আমেরিকায় আসার লোভে ওকে বিয়ে করেছে। যদিও কথাটা সত্য ছিল, কিন্তু বারবার শুনতে শুনতে মন তিক্ত বিরক্ত হয়ে গিয়েছিল।
তাই যখন আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলাম তখন আমিও উত্তর দিতে শুরু করলাম। একটা সময় সম্পর্কটা এতটাই বিষিয়ে গেল যে আর একসাথে থাকা সম্ভব হলো না। সব ছেড়ে চলে এলাম, সাথে আমার কলেজের টুকরো মেয়েটাকেও। নাফিসা, তোমার সাথে করা পাপের শাস্তি আমি পেয়েছি, আর আমাকে ক্ষমা করে দিও। আমি যেমন লোভ করেছিলাম তেমন শাস্তি পেয়েছি। নাফিসা মন খারাপ করে ওর কথাগুলো শুনছিল। আমরা মানুষ হয়তো সব হারিয়ে বুঝতে পারি জাগতিক পাওয়াটাই সব সুখ না। মনের সুখ মনে না খুঁজে আমরা বনে গিয়ে খুঁজে বেড়াই। কি হতো সেদিন মাহিন ওকে বিয়ে করত, আজ সব হারিয়ে ওর সামনে এসে দাঁড়িয়েছে ক্ষমা চাইতে। আজ ক্ষমা করলেই কি আর না করলেই কি? সময়ের স্রোতে জীবন এতটাই এগিয়ে গেছে যে এখন পেছন ফিরে তাকানোর কোনো অবকাশ নেই। নাফিসা ওকে সান্ত্বনা দেবার গলায় বলে, যা হবার হয়েছে, হয়তো বিধাতা এটাই কপালে লিখে রেখেছিলেন। তুমি দেখে শুনে আরেকটা বিয়ে করো। সববার যে এরকম হবে তা তো নয়। মাহিন ম্লান হাসে, তারপর বলে, তোমার খবর কি বলো? শুনেছিলাম ইঞ্জিনিয়ার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, তা এখন কটা বাচ্চা তোমার? নাফিসা হেসে বলে, এক মেয়ে আর এক ছেলে। ওখানকে একটা হাই স্কুলে পড়ায়। এই তো জীবন বেশ সুখে চলে যাচ্ছে। শেষের কথাটি ইচ্ছে করেই বলে নাফিসা। মাহিন কেমন উদাস চোখে ব্রহ্মপুত্র নদীর দিকে তাকিয়ে থাকে। সত্যিই তো সবাই বেশ সুখে আছে, শুধু ওই একমাত্র অসুখী এই পৃথিবীতে। কয়েকটা দিন বাসায় না থাকলেই সব এলোমেলো, ধুলো মাকড়সায় জালে পুরো বাসা ভর্তি। সুমন মনে হয় একটা বেলাও ঘরদোর ঝাড়ু দেয়নি। আর শীতকালে বুঝি ধুলোবালি আরো বেশিই পড়ে। নাফিসা আজ ছুটির দিনে সেই সকাল থেকে ঘরদোর সাফাইয়ে নেমেছে। কড়া গলায় সুমনকে আজ বাইরে যেতে নিষেধ করেছে। ফ্যানগুলো মোছার দায়িত্ব ওর। আসার সময় মা বারবার কান্না করলেন। খুব শিগগিরই যেন ওদের নিয়ে আবার যাই তাই বলল। মাহিনের সঙ্গে আর দেখা হয়নি, তবে সেদিন ওর ফোন নাম্বারটি চেয়েছিল। ভেবেছিল দেবে না, কিন্তু শেষ পর্যন্ত দিয়েছিল। আর সেটাই বুঝি ভুল হলো। মাঝে মাঝেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে ক্ষমা চাচ্ছে। এত বছর পর এমন করে ওর সাজানো গোছানো মনের ঘরে এমন করে হানা দেবার কোনো মানেও খুঁজে পাই না। আলমারির পাল্লা মুছতে মুছতেও কান পাতে। সুমনের ফোন এসেছে, কার সঙ্গে যেন নরম গলায় কথা বলছে। একটু পরেই সুমন আসে, কেমন একটা অপ্রস্তুত গলায় বলে, নাফি, আমার সেই বন্ধুটা আজ বিকেলে তোমার সঙ্গে দেখা করতে আসতে চায়। ওর ছেলের ভর্তির ব্যাপারটা মিটে গেছে, তাই তোমার সঙ্গে একবার দেখা করে ধন্যবাদ জানাতে চাই। নাফিসাকে মাঝে মাঝে সুমন ছোট করে নাফি ডাকে। সেটা সাধারণত যখন মন খুব ফুরফুরে থাকে তখন। পুরনো সেই বন্ধুর জন্যই বুঝি এমন মন ফুরফুরে। নাফিসা ভ্রুকুচকে বলে, আমাকে ধন্যবাদ দেবার কি আছে? তোমার বন্ধুর জন্য এতটুকু তো করতে পারি। ধন্যবাদ দিলে তোমাকে দিলেই তো হয়, বাসায় আসার কি দরকার? সুমন থমকে যায়। নাফিসা সাধারণত হাসি খুশি থাকে, মানুষের সঙ্গে মিলেমিশেই চলে। কেউ বাসায় এলে ও বরং খুশি হয়। তাহলে আজ এমন করছে কেন? ও বুঝিয়ে বলার ভঙ্গিতে বলে, আরে বোঝো না, তোমার সঙ্গে পরিচয় হয়ে থাকতে চাই। স্কুলের টিচার তুমি, সেজন্যই হয়তো ছেলেকে নিয়ে বাসায় আসতে চাচ্ছে। আমি আসতে বলে দিয়েছি কিন্তু। নাফিসা আলমারির পাল্লা মুছতে মুছতে বলে, আচ্ছা ঠিক আছে। সুমন মিনমিন করে বলে, বাইরে থেকে কোনো নাস্তা আনতে হবে? আমি তাহলে বিকেলে ওরা আসার আগেই নিয়ে এলাম। নাফিসা এবার ঘুরে তাকায়। সুমন মনে হয় ওর বন্ধুর বাসায় আসা নিয়ে বেশি বেশি ভাবছে। ও গম্ভীর গলায় বলে, তোমার কি মনে হয় আমার বাসায় একটা বাইরের গেস্টের একবেলা নাস্তার ব্যবস্থা নেই? আমার মনে হয় তুমি তোমার বন্ধুকে নিয়ে বেশি বেশি ভাবছো। সুমন তোতলানো গলায় বলে, আরে না, আমি ভাবলাম তুমি এতদিন পর বাবার বাড়ি থেকে এলে, ঘরে হয়তো কিছু নেই। আচ্ছা, অসুবিধে নেই, তুমি ঠিক সামলে নেবে। কথাটা বলে ও আর দাঁড়ায় না, দ্রুত ওর সামনে থেকে কেটে পড়ে। এইটুকুতেই ওর শরীর ঘামে ভিজে গেছে। নাফিসা কি ওর মনে নার্ভাস ভাবটুকু টের পেল? নাফিসা কপাল কুঁচকে সুমনের দিকে তাকিয়ে থাকে। না, ভালো করে খোঁজ নিতে হবে তো। ওর বন্ধু শরীফ ভাইকে জিজ্ঞেস করে দেখতে হবে এই মীরা নামের বন্ধুটা সুমনের ঠিক কেমন বন্ধু ছিল। বিকেল নাগাদ নাফিসা অনেকগুলো নাস্তা বানিয়ে ফেলে। সুমন রান্নাঘরের পাশ দিয়ে বারবার খুরখুর করছিল, আর একটু পরপর বলছিল, আহা, এত কিছু না করলেও হতো, শুধু শুধু তোমার কষ্ট হলো। নাফিসা ভ্রুকুটি করে বলে, তোমার বন্ধু বলে কথা। আচ্ছা তুমি যাও, সুন্দর একটা পাঞ্জাবি পরে রেডি হয়ে নাও। শেষের কথাটা ও ইচ্ছে করেই বলে। দেখা যাক সুমন কি করে। সুমন বোকার মতো একটা হাসি দিয়ে বলে, সত্যি পাঞ্জাবি পরবো? ভালো বলেছ, ছুটির দিন বাসায় পাঞ্জাবি পরেই তো ভালো লাগবে।
মানে পরা উচিত। তুমিও তাহলে শাড়ি পরে নিও নাফি। কথাটা বলে সুমন আর দাঁড়ায় না। নাফিসা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। সুমন ওর বন্ধুর এই বাসায় আসা নিয়ে বেশি উত্তেজিত। ওরা আসার আগেই নাফিসা গোসল সেরে সুন্দর একটা জামা পরে, তাই দেখে সুমন একটু আপত্তির গলায় বলে, শাড়ি পরলেই পারতে। এই সময় বেল বাজতেই ও গিয়ে দরজা খুলে দেয়। মীরা আজ হালকা গোলাপি রঙের জামা পরেছে, চোখে একটু কাজল। ইহান সালাম দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। সুমন হেসে বলে, ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল। বাহ, এসে গেছিস তোরা, আয় ভেতরে। জুই, তুর্য, দেখে যাও কে এসেছে। একটু পরেই দুই ভাই বোন এসে হাজির হয়। মীরা ওদের হাতে চকলেটের একটা বক্স দিয়ে হাসি মুখে জিজ্ঞেস করে, কি খবর তুর্য বাবা, কেমন আছো তোমরা? তুর্য বড় মানুষের মতো মাথা নাড়িয়ে বলে, আমরা ভালো আছি, আপনি ভালো আছেন আন্টি? মীরা ওর মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ বাবা। সুমন ওদের নিয়ে বসবার ঘরে নিয়ে বসায়। বাচ্চারা ইহানকে নিয়ে ওদের রুমে নিয়ে যায়। সুমন মীরাকে বসতে বলে এবার ভেতরে গিয়ে নাফিসাকে ডেকে নিয়ে আসে। নাফিসা বসবার ঘরে ঢুকতেই মীরা উঠে দাঁড়ায়, হাসি মুখে বলে, বাহ সুমন, তোর বউ তো খুব সুন্দর। আমার নাম মীরা, তোমার বরের বন্ধু। তোমাকে দেখতে এলাম আর অনেকগুলো ধন্যবাদ জানাতে। ছেলেটা স্কুলে ভর্তি না হলেই না। নাফিসা খুঁটিয়ে দেখছিল। ওর চেয়ে লম্বা, হালকা গড়নের, চোখ দুটো টানা, গায়ের রং মাখনের মতো, পরনের জামা কাপড়ে একটা পরিপাটি ভাব আছে। ছেলেরা খুব সহজেই এমন মেয়েদের প্রেমে পড়ে, কেন যেন ঈর্ষা হয়। নাফিসা মৃদু হেসে বলে, বসুন না প্লিজ। আর আমাকে ধন্যবাদ দেওয়ার মতো কিচ্ছু তো হয়নি। রিপা বলল আপনার ছেলে নাকি খুব ভালো করেছে পরীক্ষায়, ও এমনিতেই টিকে যেত। নাফিসাকে মীরার খুব ভালো লাগে। মেয়েটা ছোটখাটো, সুন্দর, ভদ্রতাবোধ আছে। মীরা ওর দিকে তাকিয়ে বলে, তোমার ছেলে মেয়ে দুজন খুব লক্ষ্মী, আর তুর্য তো খুব মিশুক। আমার ছেলে ইহানে একদমই কথা বলে না। ওদের সঙ্গে এবার যদি একটু মিশে একটু মুখটা খোলে। নাফিসা এবার উঠে দাঁড়িয়ে বলে, আপনারা দুই বন্ধু মিলে গল্প করুন, আমি বাচ্চাদের আগে নাস্তা দিয়ে আসি। নাফিসা চলে যেতেই মীরা উচ্ছ্বসিত গলায় বলে, বাহ, কেমন পুতুলের মতো একটা বউ পেয়েছিস রে, খুব ভালো লাগলো ওকে। সুমন হেসে বলে, হ্যাঁ, ও খুব মিশুক, বাচ্চাগুলো ওর মতো হয়েছে। আচ্ছা, ঢাকা থেকে সব জিনিসপত্র নিয়ে এসেছিস? কোনো ঝামেলা হয়নি তো? মীরা মন খারাপ গলায় বলে, বিপদে মানুষের আসল চেহারাটা চেনা যায়। যতদিন আমার হাজবেন্ড বেঁচে ছিল, ওর টাকাতেই সংসার চলতো। ছোট বোনের পড়াশোনা, বাবা মায়ের চিকিৎসার খরচ, সবকিছু। কিন্তু দেখ, ও মারা যাওয়ার পর আমাকে ওই বাসায় থাকতেই দিচ্ছিল না। ওর হাজবেন্ড বাসাটা মায়ের নামে কিনেছিল, এখন শুনেছি সেটা নাকি মেয়েকে দিবে। তা দিক, আমায় জোর করে কিছু নিতে ইচ্ছে করে না আমার। কিন্তু আমার বিয়ের সময় যে গহনাগুলো ওয়াহিদ গড়ে দিয়েছিল, সেগুলো শাশুড়ি মা কিছুতেই দিলেন না। আসার সময় মা মেয়ে মিলে আমার সুটকেস চেক করে সব রেখে দিয়েছে। এই লজ্জার কথা কার কাছে বলি বল? মীরার চোখ মুখে বিষাদে ঢেকে যায়। সুমন মন খারাপ নিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটা সারা জীবন এমন কষ্ট পেয়ে গেল। কিছু কিছু মানুষের জীবন বুঝি এমনই হয়। এই সময় বড় একটা ট্রেতে করে নাস্তা নিয়ে নাফিসা ভেতরে ঢুকে। সুমন উঠে দাঁড়িয়ে বলে, আমাকে ডাকলেই তো হতো। তারপর নাফিসার হাত থেকে ট্রেটা নিয়ে টেবিলে রাখে। উচ্ছ্বসিত গলায় বলে, তোরা আসবি বলে ও আজ নিজে হাতে সব নাস্তা বানিয়েছে। মীরা চোখ কপালে তুলে বলে, কি সর্বনাশের কথা! এত কিছু করেছে, শুধু শুধু তুই বউকে কষ্ট দিলি। নাফিসা, তুমি এখানটায় আমার পাশে এসে বসো তো। আমি এমন হাতি ঘোড়া কি মেহমান হলাম যে আমার জন্য এত কিছু করতে হবে? নাফিসা একটু খোঁচা দিয়ে বলে, তা আপনার বন্ধু আপনি আসবেন বলে সকাল থেকে বারবার নাস্তার কথা বলে আমাকে হয়রান করে দিচ্ছিল। বাইরে থেকে নাকি নাস্তা কিনে নিয়ে আসবে। মীরা শব্দ করে হেসে ফেলে। সুমন একটু এমনই, অল্পতেই অস্থির হয়ে যায়। কিন্তু তুমি এত কিছু করেছো, সত্যি একটা গুণী মেয়ে তুমি। সুমন আর কারো বেলায় এমন অল্পতে অস্থির হতে সুমনকে আর কারো বেলায় এমন অল্পতে অস্থির হতে দেখেনি নাফিসা। মনের কোণে একটা দুশ্চিন্তার মেঘ জমে। নাস্তা খেতে খেতে নাফিসা হঠাৎ করে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি ঢাকার স্কুল ছেড়ে হঠাৎ করে ছেলেকে এখানকার স্কুলে ভর্তি করলেন কেন? মীরা সবে একটা স্যান্ডউইচে কামড় দিচ্ছিল। ও থমকে যায়, একবার সুমনের মুখের দিকে তাকায়। নাফিসাকে পুরোটা খুলে বলা হয়নি। অবশ্য নাফিসা সেভাবে জানতেও চায়নি এর আগে। মীরা টিস্যু দিয়ে মুখটা মুছে বলে, ইহানের বাবা কয়েক মাস আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। ঢাকায় আমরা যে বাসাটায় থাকতাম, সেখানে শ্বশুর বাড়ির সবাই ছিলেন। কিন্তু যা হয় আর কি, দিন দিন পরিবেশ বিষাক্ত হয়ে উঠছে। তাই ছেলেকে নিয়ে মামার বাসায় চলে এলাম আমি। মূলত মামার কাছেই মানুষ।
বাবা মা কেউ বেঁচে নেই, তাই শেষ পর্যন্ত আর কি করার বলো। নাফিসা থমকে যায়। ওর বাবা মা বেঁচে আছে? কিছু হলে এখনো মনে হয় এখনো একটা যাবার জায়গা আছে। আচ্ছা, বাবা মা যদি মরে যায় তাহলে নাফিসাও কি এমন অসহায় হয়ে যাবে? হঠাৎ করে সামনে বসা এই মানুষটার জন্য ভীষণ মায়া হয়। ও এবার সামনের সোফা থেকে মীরার পাশে এসে বসে, তারপর হাত ধরে বলে, আমি সত্যি দুঃখিত, সুমন আমাকে আপনার ব্যাপারটা খুলে বলেনি। ইহানকে নিয়ে যখনই মন চায় আমাদের বাসায় চলে আসবেন। মীরার মন নরম হয়ে যায়। সুমনের বউটা এত ভালো। মীরা হেসে বলে, তোমাকে ভীষণ ভালো লাগলো, অবশ্যই চলে আসবো। এমন সময় বাচ্চারা হইচই করতে করতে ভিতরে ঢুকে। তুর্য হাতে একটা ড্রয়িং খাতা মাকে দেখিয়ে উচ্ছ্বসিত গলায় বলে, মা দেখো, ইহান ভাইয়া কি সুন্দর ছবি আঁকে। ইহান মাথা নিচু করে লাজুক হাসছিল। জুই এবার মুখ খুলে, হ্যাঁ আম্মু, আমার চেয়েও সুন্দর আঁকে। নাফিসা চেয়ে দেখে শহরে সন্ধ্যা নেমেছে। এমন একটা ছবি এত সুন্দর এঁকেছে যে চোখ ফেরানো যায় না। প্রশংসার গলায় বলে, বাহ, খুব সুন্দর এঁকেছো তো। মীরা হাসি মুখে বলে, হ্যাঁ, ছেলেটার এই একটা শখ, ছবি আঁকবে। নাফিসা এবার ইহানের মাথায় হাত বুলিয়ে বলে, তুমি মাঝে মধ্যে আমাদের বাসায় এসো, ওদের একটু শিখিয়ে দিও। ইহান ছোট্ট করে বলে, আচ্ছা আন্টি। বিদায় নেবার বেলায় তুর্য আবদারের গলায় বলে, আন্টি, আগামী মাসের 22 তারিখে আমার জন্মদিন, তুমি আসবে কিন্তু। মীরা চোখ বড় বড় করে বলে, তাই তাহলে তো আসতেই হয়। নাফিসা এবার বলে, হ্যাঁ, ইহানকে নিয়ে অবশ্যই আসবেন, সুমনদের এগিয়ে দিয়ে আসো। মীরা এবার বাধা দেয়, না লাগবে না, এইটুকু মোটে পথ, সমস্যা নেই, সুমন তুই থাক বাসায়। সুমনের খুব ইচ্ছে করছিল মীরাকে একটু এগিয়ে দিতে, কিন্তু ওর কথাই থমকে দাঁড়ায়। মীরা ইচ্ছে করেই না করেছে। এমন সুখের সংসারে ও বিন্দুমাত্র অসুখের বীজ বপন করতে চায় না। বিদায় নিয়ে মীরা ইহানকে নিয়ে রাস্তায় নামে। দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যা নেমেছে অনেক আগেই। ধীরে ধীরে রাত আসে। মীরার মনে হয় সুমন সুখী হয়েছে। আজ ওর সুখের সংসারে উকি দিয়ে কেন যেন লোভ হলো। ওরও তো সুমনের সঙ্গে এমন একটা সুখের সংসার হতে পারত, কিন্তু ও যেন কিছুতেই প্রিয় মানুষদের নিজের কাছে ধরে রাখতে পারে না। আজ একটানা ক্লাস নিতে নিতে নাফিসা হাঁপিয়ে উঠেছে। সায়েন্সের দুজন শিক্ষক ছুটিতে আছেন। এর মধ্যে ক্লাস 10-এ একজনের কাছে মোবাইল পাওয়া গেছে। এই নিয়ে কিছুক্ষণ ঝামেলা গেল। প্রায়ই ধরা পড়ে, মা বাবাদের ডেকে এনে কথা শোনানো হয়। তারপরও এটা বন্ধ হচ্ছে না। নাফিসা শেষ ক্লাসটা করে ক্লান্ত শরীরে টিচার্স রুমে এসে বসে। রিপা ওকে দেখে হেসে বলে, আজ খুব খাটুনি গেল রে তোর। নাফিসা পানির বোতল থেকে পানি খায়, তারপর মুখ মুছে বলে, আর বলিস না, সবাই ছুটি নিয়ে বসে থাকে আর আমি ছুটি পাই না। কাল ছেলেটার জন্মদিন, ভাবছিলাম একটা দিন ছুটি নেব, সে উপায় নেই। আচ্ছা ভালো কথা, তুই কিন্তু কাল তোর ছেলেকে নিয়ে সন্ধ্যায় চলে আসিস। রিপা এবার উঠে এসে পাশে বসে, তারপর মজা করে বলে, কি খাওয়াবি বল, কারা কারা আসছে অনুষ্ঠানে? নাফিসা হেসে বলে, বিরিয়ানি, রোস্ট আর কেক তো খাবি না, বেশি মানুষ না, তুর্য আর জুয়ের কিছু বন্ধু, আমার দিক থেকে তুই আর ওর কিছু বন্ধু। ও, সেই যে নতুন মেয়ে বন্ধুটা, উনিও আসবে। আমি কিছু বলার আগেই তুর্য কত মাসে দাওয়াত দিয়ে ফেলেছে। রিপা ভ্রুকুচকে বলে। নাফিসা এবার পুরো ঘটনাটা খুলে বলে। রিপা গম্ভীর মুখে বলে, নাফিসা, ওই মীরা মেয়েটা সুমন ভাইয়ের কেমন বন্ধু হয়? নাফিসা থমকায়। রিপার গলার সুরে কিছু একটা ছিল। ও দ্বিধান্বিত গলায় বলে, একই এলাকায় থাকতো, আমি এতটুকুই জানি। ভেবেছিলাম কাল জন্মদিনের শরীফ ভাই এলে এটা নিয়ে ওনাকে জিজ্ঞেস করতাম। রিপা এবার আরো গম্ভীর মুখে বলে, আমি জিজ্ঞাসা করেছিলাম নিছক কৌতূহল থেকে। মেয়েটা সুমন ভাইকে তুই তুই করছিল, তাই জিজ্ঞাসা করা। প্রথমে কিছু বলতে চাইনি, পরে যেটা জানলাম ওই মেয়েটাকে সুমন ভাই অনেক পছন্দ করত, এমনকি বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। তাই বলেছিলাম ওই মেয়ের তুই স্বভাবটা জানিস কি না, তোর বাসায় দাওয়াত দিয়ে খাওয়াচ্ছিস পর্যন্ত। নাফিসা অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকে। এটাও কি বলছে? সুমনের সঙ্গে ওই মেয়েটার প্রেম ছিল, বিয়েও করতে চেয়েছিল। ওর মাথা যেন ঘুরছে। সেজন্যই বুঝে ওই মেয়েটার ব্যাপারে সে প্রথম থেকে সুমন একটু বেশি বেশি করছিল। এবার ওর কাছে জলের মতো সব পরিষ্কার হয়ে যায়। পুরনো প্রেম আবার নতুন করে উতলে উঠেছে। কেন যেন রিপার মুখে কথাগুলো শুনে নিজেকে ভীষণ অপমানিত লাগছে। নাফিসা শুকনো মুখে বলে,
রিপা, আমি এসবের কিছুই জানি না। আমি আজ সুমনকে ব্যাপারে জিজ্ঞেস করব। রিপা ওর হাত ধরে বলে, তুই মাইন্ড করিস না, আমার মনে হয়েছে ব্যাপারটা তোকে জানানো দরকার। মেয়েটাও দেখ কেমন বেহায়া, সব জেনে শুনে তোর বাসায় গিয়েছে। নাফিসের চোখ জ্বলে ওঠে, গনগনে গলায় বলে, বাসায় আসা বের করছি, সুমন আজ বাসায় আসুক। রিপা অনুনয় করে বলে, ভাইয়াকে আমার কথা বলিস না, তুই এমনিতেই জিজ্ঞাসা করে দেখ কি বলে। নাফিসা গম্ভীর মুখে বলে, না, তোর কথা বলবো না। সেদিন বাসায় ফিরে সারাটা সময় নাফিসা ঘুম মেরে বসে থাকে। কাল তুর্যের জন্মদিন, অথচ কিছুই করতে ইচ্ছে করছে না। ভেবেছিল পায়েসটা আজই রেঁধে রাখবে, কিন্তু কেন যেন শরীরে আজ এক ফোঁটা শক্তি পাচ্ছে না। অনেকক্ষণ বিছানায় শুয়েছিল। জুই একবার এসে কপালে হাত দিয়ে দেখে গেছে, না এবার ওঠা দরকার। বাচ্চাগুলোকে শুধু শুধু ভয় পাইয়ে দেবার মানে নেই। ও উঠে পায়েস চড়ায়। তুর্য আজ পড়াশোনা করছে না, আজ থেকেই নাকি ওর ছুটি। জুই একবার চুপি চুপি বলে গেছে ও একটা রং পেন্সিল বক্স গিফট দিতে চায় ভাইকে। বাবাকে নাকি ফোন করে আনতে বলেছে। নাফিসা দুধ জাল দিতে দিতে ভাবে এই যে আপাত সুখের সংসার, তার ভেতর কত চড়াই উতরাই থাকে। সুমনের মতো কাঠখোট্টা ইঞ্জিনিয়ার মানুষটার জীবনে যে এমন কিছু থাকতে পারে ও ভাবেইনি। পুরনো প্রেমিকার দেখা পেয়ে সে মানুষটা এখন কি ফুরফুরে থাকে। ভাবনার এই পর্যায়ে কলিং বেল বাজে। জুই দরজা খুলতেই দেখে বাবা। সুমন ওর হাতে একটা বক্স তুলে দিয়ে ফিসফিস করে বলে, তোর রং পেন্সিল বক্স লুকিয়ে রাখ। জুই দ্রুত বক্সটা জামার আড়ালে লুকিয়ে ফেলে। ততক্ষণে তুর্য চলে এসেছে। সুমন একটা কেকের বাক্স ওর হাতে দিয়ে বলে, এটা আজ রাতের জন্য, কাল বড় একটা কেক নিয়ে আসবো। তুর্য কেকটা হাতে নিয়ে বলে, কাল কিন্তু ব্ল্যাক ফরেস্ট কেক আনবে বাবা? সুমন ওর মাথায় হাত বুলিয়ে বলে, আচ্ছা বাবা। তারপর একবার রান্নাঘরে উকি দিয়ে বলে, কি পায়েস রান্না চলছে? নাফিসা গম্ভীর মুখে বলে, হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে বসো, রাতের খাবার দিচ্ছি। সুমন একটু থমকায়। আবার কি হলো? নাফিসাকে দেখে মনে হচ্ছে কোনো ঝামেলা হয়েছে। সেদিন রাত 12টা বাজার আগেই তুর্যের কেক কাটা হয়। নাফিসাই জোর করেছে কেকটা কাটার জন্য, না হলে এরা শুধু শুধু রাত জেগে থাকবে। তুর্য মাকে কেক খাইয়ে দেয়, তারপর সুমন আর জুইকে। কিছুক্ষণ গল্প গুজব চলে। তুর্য বারবার জানার চেষ্টা করে এবার জন্মদিনে ওর জন্য কি গিফট কেনা হয়েছে, কিন্তু কিছুতে সেটা আর জানতে পারে না। রাতে ওরা ঘুমোলে সুমন ঘুমানোর আয়োজন করে। আজ নাফিসার মধ্যে কোনো তাড়া নেই, ও চুপ করে বিছানায় বসে আছে। সুমন মশারি করে বাতি নিভিয়ে দেবার আগে একবার জিজ্ঞেস করে, কি ঘুমাবে না? নাফিসা মাথা নাড়ে। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সুমন থমকায়। নাফিসার গলার সুর ভালো লাগছে না। কি হলো? ও ঘুরে মুখোমুখি বসে। কি কথা বলো তো? নাফিসা লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলে, মীরার সঙ্গে কি তোমার প্রেম ছিল? ওকে বিয়ে করতে চেয়েছিলে? সুমন টের পায় ওর তলপেট কেমন খালি হয়ে যাচ্ছে। নাফিসা তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকিয়ে আছে। কি বলবে ও? সুমন একটু চুপ থেকে বলে, হ্যাঁ, একটা সময় সেসব ছিল, তখন আমি ছাত্র। ওর বিয়ে হয়ে গেল, এরপর আর কখনো যোগাযোগ হয়নি। নাফিসা টের পায় ওর খুব কষ্ট হচ্ছে। যদিও ঘটনাটা অনেক আগের, ওর বিয়েরও অনেক আগে, তবুও কেন যেন নিজেকে সুমনের প্রথম চাওয়া মানুষ মনে হচ্ছে না। সুমন ওর আগে অন্য কাউকে চেয়েছিল, আর সেই মানুষটাকে না পেয়ে অনেকটা সমাজের নিয়ম মানতে ওকে বিয়ে করেছে। নিজের কথাও মনে হয় ও নিজেও মাহিনকে চেয়েছিল, না পেয়ে মরতেও বসেছিল, কিন্তু তারপরও সুমনের ব্যাপারটা মানতে পারছিল না। ও গম্ভীর মুখে বলে, তাহলে হঠাৎ করে এতদিন পর যোগাযোগের মানে কি? নাকি পুরনো প্রেমিকাকে দেখে বুঝি দরদ উঠলে উঠেছে? আর ওই বেহায়া মেয়ের এত বড় সাহস যে আমার বাসায় আসে? সুমন এবার বুঝিয়ে বলার ভঙ্গিতে বলে, আরে তুমি ভুল বুঝছো কেন? বেচারি বিপদে পড়ে আমার কাছে এসেছিল, এর বেশি কিছুই না। তুমি শুধু শুধু ভুল বুঝছো। নাফিসা চিৎকার করে বলে, আমি এতদিন ভুল বুঝেছি, ওই মেয়ে যেন আমার বাসায় না আসে। আর হ্যাঁ, তোমাকে যদি আর কখনো দেখি ওই মেয়ের আশেপাশে, আমি কিন্তু আগুন ধরিয়ে দেবো এই সংসারে। সুমন স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে। নাফিসা এমন করবে ও ভাবতেও পারেনি, কিন্তু ওর কানে এই কথাটা কে লাগালো? সুমন অনুনয়ের গলায় বলে, তুমি একটু শান্ত হও, আমি ওকে না করে দেব যেন আর আমাদের বাসায় না আসে। নাফিসা কঠিন গলায় বলে, তোমাকেও যেন ওর আশেপাশে না দেখি, কথাটা যেন মনে থাকে। নাফিসা উল্টো ঘুরে শুয়ে থাকে। সুমন একটা দীর্ঘশ্বাস ফেলে বাতি নিভিয়ে দেয়। কাল মীরা ছেলেকে নিয়ে ওদের বাসায় আসার কথা। ও
ওকে না করতে হবে, কিন্তু সেটা কি করে ওর জানা নেই। পরদিন সকালে সুমন ফোন দিতেই মীরা উচ্ছ্বসিত গলায় বলে, খুব ভালো হয়েছে ফোন দিয়েছিস। তোর পিচিকে একটু দে, ভুইস করি। সুমন মন খারাপের গলায় বলে, মীরা, একটা ঝামেলা হয়ে গেছে। নাফিসা আজ একটু বাবার বাড়ি যাচ্ছে। ওর আম্মার শরীরটা ভালো না, আজ জন্মদিনের অনুষ্ঠানটা হচ্ছে না। মীরা আফসোসের গলায় বলে, কি বলিস? আচ্ছা যা ওদের নিয়ে। আমি ভেবেছিলাম তোর জন্য একটা কেক বানিয়ে নিয়ে আসবো। আচ্ছা ওরা ঘুরে আসুক, তখন বানিয়ে নিয়ে যাবো না, সাবধানে যাস। সুমনের আর বলা হলো না যে মীরার কখনোই এই বাসায় আসা হবে না। আজকেই বলা যেত, কিন্তু পরে মনে হলো সামনাসামনি ব্যাপারটা ওকে খুলে বলতে হবে। সন্ধেবেলা কেক কাটার আগে জুই শুকনো মুখে বলে, আম্মু, ইহান ভাইয়া তো এখনো এলো না। বাবাকে বলো না একটা ফোন দিতে। নাফিসা কটমট করে তাকিয়ে বলে, এত ফোন করতে হবে না, ওই ছেলের সঙ্গে খবরদার মিশবি না। জুই অবাক হয়ে আম্মুর মুখের দিকে তাকিয়ে থাকে। আম্মুই তো সেদিন বলল ইহানের কাছে ড্রয়িংটা শিখতে। এবার তুর্য ওর বাবাকে বলে, বাবা ওই আন্টিটা কই? আমি তো এখন কেক কাটবো। সুমন অসহায় চোখে একবার নাফিসার দিকে তাকায়। নাফিসার রাগী গলায় বলে, কেক কেটে ফেলো তুর্য। তুর্য মন খারাপ করে কেক কাটে। আম্মু আজ বকা দিল ওকে। রিপা, শরীফ ভাই এসেছে, তুর্যের কিছু বন্ধু, জুইয়ের ক্লাসের কয়েকজন। এক ফাঁকে রিপা কাছে এসে বলে, ওই মেয়েটা আসেনি? নাফিসা গম্ভীর মুখে বলে, না। আর কিছু বলে না নাফিসা। কেন যেন রিপার উপর রাগ হচ্ছে। ও মজা দেখতে এসেছে আজকে। ভেবেছিল মীরা মেয়েটা আসবে, ও নাটক দেখবে, কিন্তু সেটা দেখতে না পেরে হতাশ। একটা নিরানন্দময় জন্মদিন কাটে। সুমন দীর্ঘশ্বাস ফেলে, তবে শুধু ওর জন্য আজকের দিনটা। সুমন দীর্ঘশ্বাস ফেলে ভাবে, শুধু ওর জন্য আজকের দিনটা এমন মন খারাপ করা একটা দিন হয়ে গেল। সেদিন রাতে সুমনের সঙ্গে খুব একটা কথা হয় না। সবকিছু গুছিয়ে গোসল করে যখন ঘুমোতে আসে তখন রাত 12টা। সুমন মশারি করে শুয়ে পড়েছে আগেই। মীরা মেয়েটা আসেনি বলে কি ওর মন খারাপ? ঘুমোতে যাবার আগে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে। নাফিসা তাকাতেই দেখে মাহিনের মেসেজ। তুমি আবার কবে ময়মনসিংহ আসবে? নাফিসা ঝট করে একবার সুমনের দিকে তাকায়। উল্টো দিকে ঘুরেও শুয়ে আছে। নাফিসা সেদিকে সতর্ক চোখে একবারে তাকিয়ে আবার মেসেজটা দেখে। তারপর কি মনে হতে লিখে, কেন মাহিন? ও পাশ থেকে সাথে সাথে উত্তর আসে, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। নাফিসা এবার মোবাইলটা সুইচ অফ করে দেয়। মাহিন হঠাৎ করে এমন একটা মেসেজ কেন দিল? ওকে দেখতে ইচ্ছে করে মানে কি? কথাটা যতটা ভাবে টের পায় মন ভালো হয়ে যাচ্ছে। একটা গোপন সুখ টের পায়। সেই সাথে মনে হয় সুমন যদি ওর পুরনো প্রেমিকার সঙ্গে কথা বলতে পারে, ও পারবে না কেন? স্কুল ছুটি হতেই আজ জুই বের হয়ে পড়ে। অন্যদিন আম্মুর জন্য অপেক্ষা করে। একসাথেই বাসায় যায়। আজ আম্মু স্কুলে আসেনি। কাল রাত থেকেই জ্বর। তুর্যও ফাঁকি দিয়েছে আজ। জুই এদিক ওদিক তাকিয়ে রিক্সা খুঁজে। ঠিক তখনই ও ইহান ভাইয়াকে দেখতে পায় সাইকেল চালিয়ে এদিকেই আসছে। ওর কাছে এসে ব্রেক চাপে। জুই, তোমরা কবে এলে নানুর বাড়ি থেকে? তোমার নানু ভালো আছে তো? জুই অবাক গলায় বলে, নানু বাড়ি তো অনেক আগে গিয়েছিলাম। নানু তো ভালোই আছে, কিন্তু তোমরা তুর্যের জন্মদিনে এলে না কেন? আমি আরও ভেবেছিলাম আমার নতুন ড্রয়িংগুলো তোমাকে দেখাবো। তুর্য খুব মন খারাপ করেছে। ইহান এবার অবাক গলায় বলে, সে কি? আম্মু বলল তোমরা নাকি নানুর বাড়ি গিয়েছো, তাই তো আমরা সেই দিন যাইনি। জুই ভ্রুকুচকে বলে, কে বলেছে সব উল্টো পাল্টা কথা? আমরা তো বাসায় ছিলাম, কোথাও যাইনি। কতক্ষণ অপেক্ষা করলাম তোমাদের জন্য। ইহান কিছু একটা ভাবে, কোথাও একটা ঝামেলা আছে কিছু। বাবা মারা যাবার পর ইদানিং এমন সব অদ্ভুত ঘটনা ঘটছে। তা না হলে দাদু বাড়ি থেকে ওদের চলে আসতে হলো এখানে। সবাই যেন ওদের তাড়িয়ে দিতে পারলেই বাঁচে। ইহান জিজ্ঞাসা গলায় বলে, তুমি বাসে যাচ্ছ? আমি এগিয়ে দিয়ে আসতে পারি? জুই কখনো সাইকেলে ওঠেনি, কিন্তু খুব ইচ্ছে হয়, কিন্তু কখনো তেমন করে সুযোগ আসেনি। আজ আম্মু নেই, উঠবে সাইকেলে? জুই দ্বিধান্বিত গলায় বলে, আমি তো কখনো উঠিনি এর আগে। তুমি পারবে তো আমাকে নিয়ে চালাতে? ইহান হাসে। আমি ছবি আঁকার পাশাপাশি সাইকেলও ভালো চালাইতে পারি, ভয় নেই, উঠে পড়ো। জুই টের পায় ওর বুক ঠিপ করছে। একটু কসরত করে পিছনের ক্যারিয়ার ট্রে উঠে পড়তেই ইহান সাইকেলের প্যাডেলে জোরে চাপ দেয়। সাইকেলটা চালিয়ে সাইকেলটা গড়িয়ে চলতে শুরু করতেই জুই একটু টাল খেয়ে নিজেকে সামনে নিয়ে সাইকেলের ক্যারিয়ার জোরে চেপে ধরে। ইহান এখন বেশ স্বাচ্ছন্দ্যেই চালায়।
ইহান এখন বেশ স্বাচ্ছন্দ্যেই চালাচ্ছে। বাহ, ভারী মজা তো সাইকেলে চড়তে। ইস, প্রতিদিন যদি চড়তে পারতো। খুব বেশি সময় লাগে না বাসে পৌঁছাতে। সাইকেল থামতেই জুই নেমে দাঁড়ায়, তারপর কৃতজ্ঞ গলায় বলে, থ্যাংক ইউ ভাইয়া। উপরে আসো, আমার ড্রয়িংগুলো তোমাকে দেখাই। ইহান মাথা নাড়ে। ইহানের কেন জানি মনে হচ্ছে ওদের বাসায় যাওয়া এখন ঠিক হবে না, কোথাও একটা খাপলা আছে। ইহান সাইকেল ঘুরিয়ে চলে যায়। জুই সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। বাসায় ফিরে দেখে আম্মু একটা কাঁথা দিয়ে শুয়ে আছে। ওকে দেখে দুর্বল গলায় বলে, জুই এসেছিস? হাত মুখ ধুয়ে খেয়ে নে। তুর্য আগ্রহের গলায় বলে, আপু, বাবা আজ বিরিয়ানি নিয়ে এসেছে। আম্মু তো অসুখ, তাই। আসতে অসুবিধা হয়নি তো? জুই মাথা নাড়ে, উচ্ছ্বসিত গলায় বলে, একদমই না, ইহান ভাইয়ার সাইকেলে করেই এসেছি। নাফিসা ভ্রুকুচকে বলে, কেন, তোর রিক্সা ভাড়া ছিল না? ওই ছেলেকে তুই কোথায় পেলি? তারপর অনুযোগের গলায় বলে, জানো আম্মু, কে যেন ওদের বলেছে আমরা নাকি নানুর বাড়ি গিয়েছি, তাই সেদিন তুর্যের জন্মদিনে আসেনি। নাফিসা কষ্ট করে উঠে বসে, তারপর কঠিন গলায় বলে, তুই আর কোনোদিনও ওই ছেলের সাইকেলে চড়বি না, কথাও বলবি না। জুই অবাক গলায় বলে, কেন আম্মু? নাফিসা রাগী গলায় বলে, আমি না করেছি তাই। জুই অসহায় গলায় বলে, কিন্তু আম্মু, ভাইয়া তো ভালো, আমার ড্রয়িংগুলো দেখে দেবে বলেছে। নাফিসা আর সহ্য করতে পারে না, ঠাস করে একটা চড় লাগিয়ে দেয়। চিৎকার করে বলে, ভালো খারাপ বুঝি না, তুই ওর সঙ্গে মিশবি না। জুই টের পায় ওর গাল জ্বালা করছে, চোখ দুটো জলে ভরে উঠেছে। আম্মু ওকে মারলো? এদিকে ইহান বাসায় পৌঁছেই মন খারাপের গলায় বলে, জানো মা, তুর্যরা নাকি সেদিন নানুর বাড়ি যায়নি, এখানেই ছিল। মীরা ইহানের জন্য খাবার গরম করছিল। ও ভ্রুকুচকে তাকায়। কে বললো তোকে? ইহান স্কুলের ইউনিফর্ম খুলতে খুলতে বলে, জুই বলল, উল্টো ও জিজ্ঞাসা করলো আমরা কেন তুর্যের জন্মদিনে যাইনি। মীরা থমকায়। সেদিন সকালে সুমন নিজে ওকে ফোন করে বলেছিল ওরা নানুর বাড়ি যাচ্ছে, জন্মদিনে ওরা থাকছে না। সেদিন কেকও বানাবে বলেছিল। তাহলে কি ওরা সেদিন যায়নি? বিদ্যুৎ চমকের মতো মীরার একটা কথা মনে হয়, আচ্ছা, কোনো কারণে সুমনই হয়তো চাইনি যে ওদের বাসায় বারে বারে ও যাক। ভাবনাটা ভাবতেই মীরা কেঁপে ওঠে। আহারে, সুমন বেচারাকে শুধু শুধু ও বিপদে ফেলে দিয়েছে। না, এরপর দেখা হলে ক্ষমা চেয়ে নিতে হবে। এরপর হঠাৎই একদিন সুমনের সঙ্গে কাকতালীয়ভাবে এই এলাকার একটা ব্যাংকে দেখা হয়ে যায়। সুমন একটু থতমত খেয়ে যায়। মীরা অবশ্য দ্বিধাহীন হাসি হাসে এগিয়ে গিয়ে বলে, কি রে, তুই এখানে কি করিস? সুমন হাসার চেষ্টা করে। এই একটা চেক জমা দিতে এসেছিলাম। তুই? মীরা মাথা নাড়ে, তারপর বলে, একটা অ্যাকাউন্ট খুলতে এসেছিলাম। আমার হাজব্যান্ড ওয়াহিদের অফিস থেকে কিছু দেনা পাওনা আছে, মোটামুটি বড় একটা অ্যামাউন্ট, সামনের মাসে পেয়ে যাব। আচ্ছা, তুই তো সিভিল ইঞ্জিনিয়ার, আমাকে এই এলাকায় একটা বাড়ি করে দে। সুমন এবার অস্বস্তি নিয়ে বলে, জমি কিনে বাড়ি করা তো অনেক ঝামেলার ব্যাপার, তার চেয়ে তুই একটা ফ্ল্যাট কিনতে পারিস। এদিকে এখন কম টাকায় ভালো ফ্ল্যাট পাওয়া যায়, ঝামেলাও কম। মীরা হেসে বলে, আমার জন্য আর ঝামেলা পোহাতে চাস না, তাই না? সুমন আমতামতা করে বলে, আরে না, তুই সত্যি বাড়ি বানাতে চাইলে আমি সব করে দেবনে। মীরার খুব মায়া হয়। সুমনের পক্ষে ইচ্ছে করলেই আগের মতো ওর অদ্ভুত আবদার মেনে নেওয়া সম্ভব না। তিক্ত এই সত্যটার মুখোমুখি হতেও বুঝে ওর ভয়। মীরা জিজ্ঞাসা গলায় বলে, চল একটু বাইরে গিয়ে বসি, চা খাবো, তোর সঙ্গে জরুরি কথা আছে। সুমন মাথা নেড়ে বলে, আচ্ছা চল। ব্যাংকের বাইরেই বড় একটা অশ্বত্থ গাছের নিচে চায়ের দোকান। খালি দেখে একটা বেঞ্চিতে বসে পড়ে ওরা। 2 কাপ দুধ চায়ের অর্ডার দেয় সুমন। চা আসতেই মীরা আরাম করে চায়ে চুমুক দেয়, তারপর স্বাভাবিক গলায় বলে, সেদিন ইহানের সঙ্গে জুয়ের দেখা হয়েছিল, বললো তোরা নাকি সেদিন ময়মনসিং যাসনি, বাসায় ছিলি, আমরা কেন যাইনি তাই নিয়ে অভিযোগ করলো। সুমন সবে চায়ে চুমুক দিচ্ছিল। মীরার কথায় হাত ছলকে গরম চা প্যান্টের উপর পড়ে যায়। দ্রুত সামলে নিয়ে বলে, আর বলিস না, হঠাৎ করে যাওয়া ক্যান্সেল হলো। মীরা হাসে, তুই মিথ্যেটাও ঠিকঠাক বলতে পারিস না, ভুলটা আমারই, তোদের বাসায় যাওয়া আমার উচিত হয়নি। পুরনো সম্পর্ক অনেকটা জং ধরা লোহার মতো, জং ধরা লোহায় কেটে গেলে টিটেনাস হবার ভয় থাকে।
পুরনো সম্পর্কটাও এমন বিষাক্ত। তুই ভয় পাস না, আমি আর তোদের বাসায় যাব না। সুমন মাথা নিচু করে চুপ করে বসে থাকে। আর যে কিছু বলার নেই। মীরা নরম গলায় বলে, তুই শুধু শুধু কষ্ট পাস না। আমরা এখন জীবনে যে বাঁকে এসে দাঁড়িয়েছি, সেখানে পেছনে ঘুরে তাকানোর সুযোগ নেই। তুই যা করেছিস ঠিক করেছিস, তবে একটা অনুরোধ, যদি কখনো খুব বিপদে পড়ে যাই তোকে ফোন দিলে ধরিস। সুমন হাহাকার করা গলায় বলে, মীরা তুই ফোন দিস, তোর কখনো বিপদ হোক তা চাই না, কিন্তু এটা মনে রাখিস, সেদিন আমি দূরে থাকবো না, তোর বিপদে আমাকে কাছেই পাবি। নীরা নরম চোখে তাকায়। সুমনের মুখটা সে আগের সময়ের মতো কেমন শুদ্ধ আলো ছড়াচ্ছে। ঘড়িতে রাত 8টা বাজে প্রায়। মাহিন উত্তেজনায় ঠিক করে চেয়ারে বুঝতেও পারছে না। কদিন আগে ময়মনসিং শহরের বাস স্ট্যান্ডের পাশেই বড় একটা ডেন্টাল চেম্বার নিয়েছে। বসে বসে আর সময় কাটছিল না, আর দাঁতের কাজগুলো প্র্যাকটিসে না রাখলে ভুলেই যাবে, সেজন্যই এই চেম্বারটা নেওয়া। ছোট চাচা অবশ্য বিরক্ত হয়েছিলেন আমেরিকা রেখে এই ময়মনসিংয়ের মতো শহরে পড়ে থাকা পাগলামি, কিন্তু চাচা এটা বুঝতে চায়নি আমেরিকায় ওর দম বন্ধ হয়ে আসে। বিট্টু অবশ্য খুব খুশি, ওই ছুটোছুটি করে এই জায়গাটার ব্যবস্থা করেছে। এখনো তেমন একটা রোগী হয় না, তবে একটা সময় হবে এই বিশ্বাস আছে। মাহিন ঘড়ির দিকে তাকায়। 8টা বেজে গেছে। নিউ ইয়র্কে এখন সকাল 9টা বাজে। আজ ন্যান্সি ফোন দেবার কথা, সেজন্যই ও রোগী না থাকলেও আজ চেম্বারে বসে আছে। অবশ্য আরও একটা কারণ আছে। ফোনটা বাজতেই মাহিনের বুক কেঁপে ওঠে। দ্রুত হাতে ভিডিও কলটা ধরে। ও পাশে কুচি একটা হাসি মুখ ভেসে ওঠে। পাপা, হাউ আর ইউ? এক মাথা কালো চুল, বড় বড় চোখ দুটোতে শৈশবের সারল্য। মেয়েটা একদম ওর চেহারা পেয়েছে। মাহিন টের পায় চোখ ভিজে যাচ্ছে। ও ভাঙা গলায় বলে, ভালো আছে মা, তুই কেমন আছিস? ন্যান্সি ভাঙা ভাঙা উচ্চারণে বলে, আমি ভালো, কিন্তু তুমি ভালো থাকলে কাঁদছো কেন? মাহিন টের পায় বুক ভেঙে কান্না আসছে। নিজেকে কষে ধমক দেয়। মেয়ের সামনে কান্না করার কোনো মানে নেই। ও নিজেকে সামনে নিয়ে বলে, এটা আমার নতুন ওয়ার্কিং প্লেস, আর এটা আমার একদম নিচের চেম্বার, দেখবি? ওপাশ থেকে ন্যান্সি উচ্ছ্বসিত গলায় বলে, হ্যাঁ পাপা, দেখবো। এই সময়টার জন্যই মাহিন অপেক্ষা করছিল। ও ব্যাক ক্যামেরাটা চালু করে প্রথমে পুরো চেম্বারটা দেখায়। তারপর বাইরে এসে চেম্বারের উপরের দিকে ধরতেই ন্যান্সি চিৎকার করে বলে, ইজ ইট মাই নেম? মাহিন বোকার মতো হাসে। হ্যাঁ মা, আমার চেম্বারের নাম দিয়েছি ন্যান্সি ডেন্টাল কেয়ার। ন্যান্সি হাততালি দিয়ে বলে, বাবা, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমার এখনই তোমার এই চেম্বার দেখতে আসতে ইচ্ছে করছে। মাহিন গাঢ় গলায় বলে, চলে আমা, আমার যে তোকে ভীষণ দেখতে ইচ্ছা করছে। ন্যান্সি চিন্তিত গলায় বলে, মাম্মিকে বলেছিলাম, মাম্মি রাজি হয়নি, রাগ করেছে। বাবা, আমি 18 হলেই তোমার সঙ্গে দেখা করতে চলে আসব। মাহিন টের পায় বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। নিজের আত্মজার সঙ্গে দেখা হতে এখন অনেক সময় বাকি, তাও হোক, কিন্তু মেয়েটা যে ওকে দেখতে চায় এটাই অনেক পাওয়া। এটুকু আশা নিয়েই ও বেঁচে থাকবে। ন্যান্সি ফিরে আসবে। বাড়ি ফিরে খাওয়া শেষে ছোট চাচা রুমে আসেন, সাথে চাচিও। নিশ্চয় কিছু বলবেন। মাহিন অপেক্ষা করে। একটা সময় ছোট চাচা গলা খাকারি দিয়ে বলে, তুমি যদি শেষ পর্যন্ত এখানেই থেকে যেতে চাও তাইলে বিয়ে করো, এভাবে একা থাকা ঠিক না। আমি মেয়ে দেখা শুরু করি। মাহিন গম্ভীর মুখে বলে, আমি আর বিয়ে করবো না চাচা। এবার ছোট চাচি বুঝিয়ে বলার ভঙ্গিতে বলেন, তোমারও কম হলো না। অসুখের সময় একটা মানুষ পাশে থাকাও তো দরকার। তোমার চাচা ভালোর জন্যই বলেছে। মাহিন চুপ করে থাকে। একটা সময় আর কথা এগোয় না। ওনারা চলে যান। মাহিন বাতি নিভিয়ে বিছানায় উঠে বসে। হঠাৎ করেই মনে হয় চারদিকে এক অসীম শূন্যতা। কেউ নেই ওকে মনে করবার। একজন আছে, নাফিসা। কি মনে হতে ও চেম্বারের একটা ছবি পাঠিয়ে মেসেজ দেয়। শেষ পর্যন্ত ময়মনসিংহে থেকে যাবার জন্য মনস্থির করলাম। এখানে বাস স্ট্যান্ডের সঙ্গে মেডিকেল কলেজে উল্টে পাশে চেম্বার। মেয়ের নামে ন্যান্সি ডেন্টাল কেয়ার। দাঁতের অসুখ করলে এসো। মেসেজ পাঠিয়ে বসে থাকে মাহিন। একটা সময় মেসেজটা সিন হয়। মাহিন আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে উত্তরের প্রত্যাশায়, কিন্তু নাফিসা কোনো কিছুই লেখে না। মাহিন অপেক্ষা করে বসেই থাকে। রাত বাড়ে। নিঝুম নিস্তব্ধতায় ডুবে যায় শহর।
W&W ফার্মের চিফ আর্কিটেক্ট ওয়াকার ভাই মীরার দিকে তাকিয়ে জিজ্ঞাসা গলায় বলে, ভাবি কেমন আছেন? ওয়াহিদ ছিল সিভিল ইঞ্জিনিয়ার আর ওয়াকার ভাই আর্কিটেক্ট। ওদের ইংরেজি নামের আদ্যাক্ষর নিয়ে এই ফার্মের নামটা। ওয়াকার ভাইয়ের সঙ্গেই সবচেয়ে বেশি খাতির ছিল মানুষটার। মাঝে মাঝে বাসায় আসতেন ভাবি বাচ্চা সহ। মীরা ম্লান হেসে বলে, এই তো ভাইয়া, ভালো আছি। আপনারা ভালো তো? ওয়াকার মাথা নাড়ে, তারপর একটা সাদা খাম বের করে বলে, ভাবি এখানে অফিস থেকে ওর পাওনা পুরো টাকাটা আছে। একটা লাইফ ইন্স্যুরেন্স করা ছিল, সেটার টাকাও আছে। অফিস থেকে আলাদা করে কিছু টাকার ব্যবস্থা করা হয়েছে। মীরা খামটা নিয়ে খুলে দেখে, বিশ্বাস হয় না। বেশ বড় অঙ্কের একটা চেক। এটা দিয়ে অনায়াসে ওর বাকি জীবনটা পার করে দিতে পারবে। মীরা কৃতজ্ঞ গলায় বলে, অনেক ধন্যবাদ ভাইয়া, টাকাটা ভীষণ দরকার ছিল। ওয়াকার মন খারাপ গলায় বলে, ভাবি আপনি এমন করে বলছেন, সত্যিই ভীষণ খারাপ লাগছে। এই টাকাটা দিয়ে আপনি সঞ্চয়পত্র কিনে ফেলেন, তাতে প্রতি মাসে যা আসবে তা দিয়ে আশা করি আপনাদের ভবিষ্যতে চলতে কোনো সমস্যা হবে না। মীরা মাথা নাড়ে, হ্যাঁ তাই করব, আমি নিজেও কিছু করার চেষ্টা করব। ওয়াকার একটা দীর্ঘশ্বাস ফেলে। ওয়াহিদ চুপচাপ ধরনের মানুষ ছিল। বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে থাকতো, কিন্তু এখনও না থাকাতে ভাবি ওই বাসাতেই থাকতে পারল না। একটু নাস্তা আসে, মীরা না করলেও ওয়াকার জোর করে। বাসায় ফিরে যেতে হবে তাড়াতাড়ি। ও স্যান্ডউইচটা একটু খেয়ে কফি নেয়, তারপর খাওয়া শেষ করে বলে, ভাইয়া আমি তাহলে আজ যাই। ওয়াকার মাথা নাড়ে, তারপর বলে, ভাবি কিছু যদি মনে না করেন একটা কথা বলতাম। মীরা মনে মনে সতর্ক হয়। ইদানিং পরিচিত অপরিচিত সবাই ওর সঙ্গে আলাদা করে কথা বলতে চায়। হাজবেন্ড ছাড়া থাকতে ওর কত কষ্ট হচ্ছে সেই কথা বলে। ভীষণ রাগ হয়। ওয়াকার ভাইও কি তাই বলবেন? ওয়াকার গলা খাকারি দিয়ে বলে, ভাবি ইহান এখন অনেক ছোট, আপনার বয়সও কম। আমার মনে হয় আপনার আবার বিয়ের কথা ভাবা উচিত। একা একা থাকায় অনেক মীরা থমকায়। ভাইয়া যে বিয়ের কথা বলবেনও ভাবেইনি। এই সমাজে সিঙ্গেল মাদারদের যে কত কত বিপত্তি সবাই খুব সহজলভ্য ধরে নেয়। মীরা অপ্রস্তুত গলায় বলে, ভাইয়া ভেবে দেখি। ওয়াকার ওর অস্বস্তিটা বুঝতে পারে। সমস্যা নেই, আমার খুব কাছের একজন আছেন, ভালো মানুষ, ডিভোর্সড। আপনার কখনো মনে হলে আমাকে জানাবেন। আপনি তো সেই মামার বাসাতেই উঠে। মীরা মাথা নাড়ে, হ্যাঁ ভাইয়া, মামার বাসাতেই আছি। কি মনে হতে ওয়াকার বলে, ভাবি আপনার বাসার ঠিকানাটা দিয়ে যান। মীরা বাসার ঠিকানাটা দিয়ে বিদায় নেয়। ফেরার পথে বাসে উঠে ভাবতে বসে, কদিন আগে মামিও বিয়ের কথা বলছিলেন। আচ্ছা, মামা মামি মারা গেলেও কোথায় গিয়ে উঠবে? আজকের পাওয়া টাকাগুলো দিয়ে কোনো মুহূর্তে দিন পার হয়ে যাবে। ছেলে মানুষ হবার অপেক্ষায় থাকতে হবে। কিন্তু ও যদি ভালো কিছু করতে না পারে, ভাবনাটা ভাবতেই কেমন একটা দম বন্ধ হয়ে আসে। বাসার কাছাকাছি এসে পৌঁছাতেই মামির ফোন আসে। ফোন ধরতেই ওপাশ থেকে উদ্বিগ্ন গলা পাওয়া যায়, তুই কত দূর? মীরা উত্তর দেয়, এই তো মামি, আর 5 মিনিট লাগবে। আমি উতলা গলায় বলে, তাড়াতাড়ি বাসায় আয়। ইহান সাইকেল অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙেছে, ভীষণ ফুলে গেছে, হাসপাতালে নিতে হবে। মীরার মনে হয় কেউ ওর কলিজাটা টেনে ধরেছে। ও আকুল গলায় বলে, কি বলছো মামি? কেমন করে হলো? মামাকে বলো শিগগির একটা গাড়ির ব্যবস্থা করতে। মামি অসহায় গলায় বলে, তোর মামার সাথে সাথে বের হয়ে আছে, গাড়ি পেলেই চলে আসবে। মীরা ফোন রেখে স্তব্ধ হয়ে বসে থাকে। ছেলেটা অ্যাক্সিডেন্ট করলো। বাস থেকে নেমেই ও রিক্সা নেয়। তারপর আবার ফোন দিয়ে যখন জানতে পারে এখনো গাড়ির ব্যবস্থা হয়নি, ওর কেমন দিশেহারা লাগতে থাকে। হঠাৎ করেই সুমনের কথা মনে হয়। ফোন দেবে? মনের দ্বিধা ছেড়ে ফোন দেয়। প্রথমবার রিং হতেই সুমন ধরে। মীরা আকুল গলায় বলে, শোন প্লিজ, একটা গাড়ির ব্যবস্থা কর তাড়াতাড়ি। ইহান সাইকেল অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙেছে। মামা গাড়ি আনতে গিয়েছে, কিন্তু এখনো পায়নি। সুমন ওকে আশ্বস্ত করে বলে, তুই বাসায় যা, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসছি, একটু ভাবিস না। মীরা বাসায় এসে দেখে ইহানের মুখটা ব্যথায় নীল হয়ে আছে। বাম হাতের ভাঁজ করা কনুইয়ের কাজটাই ফুলে গেছে। ও আর্তনাদ করে ওঠে। ইহান চোখ মুখ শক্ত করে বলে, আম্মু আমার কিছু হয়নি তো, একটু ফুলে গেছে। একটু পরেই সুমন গাড়ি নিয়ে আসে। মীরার মামি কেমন একটা চোখে তাকায়। সুমনের মনে পড়ে ইনি মাকে বলেছিল ওদের নিজস্ব বাড়ি নেই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তাও তখনও পাশ করে বের হয়নি। সেই সময়কার তিক্ত ব্যাপারগুলো অনেকটাই সহজ এখন। সুমন আর দেরি করে না, ইহানকে ধরে নিচে নামায়।
বেচারা ব্যথায় গুঙ্গিয়ে ওঠে। মামাকে বাসায় থাকতে বলে ওদের নিয়েও হাসপাতালে রওনা দেয়। বিকেল হয়ে গেছে। হাসপাতালে নিয়ে যেতেই ওরা প্রথমে এক্সরে করে আনতে বলে। তারপর ডাক্তার সাহেব ভালো করে দেখে বলেন, জোর বেঁচে গেছে, ভাঙেনি, চিড় ধরেছে, প্লাস্টার করে দিচ্ছি, তাতেই ঠিক হয়ে যাবে। মীরার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে। সুমন দুষ্টুমি করে বলে,